This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। সুকান্ত ভট্টাচার্যের কবিতা আর সলিল চৌধুরীর সুর। কবিতার গান হাত ধরাধরি করে হাঁটা শুরু করেছিল কবে জানেন? সময়টা 1945 সাল। সুকান্তর ওই ছাড়পত্র সে বছরই প্রকাশিত হয়েছিল, আর সেই বছরই আরও একটা ঘটনা ঘটেছিল। জানেন সেটা? 1945 সেপ্টেম্বরে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল জাপান, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতেই তো সুকান্ত ভট্টাচার্য এই বিদ্রোহ কবিতাটা লিখেছিলেন। আর আজ 2025-এর আরেকটা সেপ্টেম্বর। এবার সেই দিকে দিকে 80 বছর পর সেই বিদ্রোহগুলো কি ফিরে এলো? দেখুন, সুকান্ত ভট্টাচার্য বা সলিল চৌধুরীরা হয়তো আজকে আর বেঁচে নেই, কিন্তু গানটা শুধু যে বেঁচে আছে তা নয়, আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে। ভাবুন তো, পরপর 3 দিন 3টে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে ফেললেন। এরকম পদত্যাগের হ্যাট্রিক আগে কখনো দেখেছেন, কখনো শুনেছেন? প্রথমে শুল্ক নিয়ে ঝামেলার জেরে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী। এবার শিগেরু ইশিরা পদত্যাগ করতেই আরেকটা দেশে অচলাবস্থা শুরু হলো। ফ্রান্সের প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে গেলেন। এবার ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়েরু পদত্যাগ করতেই তুমুল বিক্ষোভের জেরে পদত্যাগ করে পালালেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। এবার একটা দেশের সঙ্গে আরেকটা দেশের কি সম্পর্ক আছে সেটা নিশ্চয়ই আপনারা ভাবতে বসেছেন। নেই, সেইভাবে হয়তো নেই, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক তা তো আছে। প্রত্যেকটা দেশই একে অন্যের সাথে কোনো না কোনোভাবে তো জড়িয়ে রয়েছে। আর বিদ্রোহ, বিপ্লব, প্রতিবাদ, বিক্ষোভ এগুলো তো এখানেই শেষ হচ্ছে না। ফ্রান্সে প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর নতুন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন সেবাস্তিয়ান। তার বিরুদ্ধেও তো জনতা বিদ্রোহ ঘোষণা করে ফেলেছে আজ। দিকে দিকে বিদ্রোহ। এবং সেই সেপ্টেম্বর সুকান্তর দেখা বিদ্রোহটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ। আর আমরা যেটা দেখছি এই 80 বছর পর, সেটা একটা প্রশ্ন। এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুর ইঙ্গিত? দেখুন, এই মুহূর্তে পৃথিবীর সব কটা প্রান্ত যেরকম অশান্ত হয়ে রয়েছে, সিরিয়াসলি বলছি, এরকম তো সাম্প্রতিককালে কখনো দেখা যায়নি। কেউ গৃহযুদ্ধে নাজেহাল, তো কেউ একে অন্যের সঙ্গে লড়ে যাচ্ছে। এবার কেন লড়ছে, কিসের সাথে লড়ছে, এবং হঠাৎ করে ভেতরে ভেতরে দেখুন, আপনাদের দেখে মনে হবে একটা অদ্ভুত জিনিস। এই যে ছোট্ট ছোট্ট কারণে এইরকম একটা ভয়ঙ্কর লেভেলের একটা বিক্ষোভ, বিদ্রোহ ছড়িয়ে পড়ছে, এবং তাতে অনেক দেশের মানে সরকার বদলে যাচ্ছে, সরকার পড়ে যাচ্ছে। দেখুন, কয়েকটা সোশ্যাল মিডিয়া ব্যান করার নিয়ে যে বিদ্রোহের শুরু, সেইটা ওই নেপালে ওলি সরকারকে পদত্যাগ শুধু না, গোটা দেশটাকে ইধার উধার করে ছেড়ে দিল। আবার দেখুন, ফ্রান্সে একজন প্রধানমন্ত্রী হচ্ছেন, ঠিক আছে, অথচ সেটা নিয়ে এমন বিক্ষোভ, বিদ্রোহ চলছে চারপাশে যেন দেশটাই পুরো ওলটপালট হয়ে যাবে। এ সমস্ত দেখে শুনে মনে হচ্ছিল না বিশ্বের বিভিন্ন প্রান্তে আসলে রাষ্ট্রনায়করা এইভাবেই হয়তো, মানে যারা দেশটা চালান, শাসক সোজা বাংলায়, তারা এইভাবেই সাধারণ মানুষকে ভুল বোঝাতে বোকা বানাতে বিভিন্নভাবে ঠকাতে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, মানুষের ভেতরে ক্ষোভ, বিক্ষোভগুলো একদম জমাট বেঁধেছিল। জাস্ট একটা স্ফুলিঙ্গের দরকার ছিল। সে যেটা যেভাবে পাচ্ছে ওই স্ফুলিঙ্গ পড়ছে আর বিস্ফোরণ করছে। এত বারুদ, এটা কিন্তু শাসকদের জন্য একটা বড়, ওই কিছু কিছু জিনিস হিন্দিতে বললে মনে হয় একটু বেশ জোরালো হচ্ছে আর কি। হিন্দিতে বলে চেতাবনী, সতর্কবার্তা, বড় সতর্কবার্তা। মানুষকে যতই আপনারা ঠকাবেন, বোকা বানাবেন, চেপে রাখবেন, বঞ্চনা করবেন, তত বেশি মানুষের ভেতরে কিন্তু এই বারুদগুলো জমতে থাকবে, যেগুলো যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। আর এর পাশাপাশি দেখুন, কাল রাতে কাতারে হামাসের বৈঠকে হামলা চালিয়েছে ইসরায়েল। এবার কোন ইসরায়েল? যে কিনা আমেরিকার বন্ধু।
আপনি বলবেন ইসরায়েল তো ভারতেরও বন্ধু, ঠিক? তাহলে তো ভারতেরও একটা সমস্যায় পড়ার কথা, বিশেষ করে যখন ওই ইসরায়েলের মন্ত্রী এখন এখানে রয়েছে। ভারত কি করছে, কিভাবে দেখছে ব্যাপারটা? এবং সত্যি কথা বলতে এই বন্ধু কার বন্ধু, কিভাবে বন্ধু, সেটা যদি বিশ্লেষণ করতে বসেন তাহলে তো আপনার নেপালের কথাও মাথায় আসবে। নেপালের পরিস্থিতিতে সব থেকে বেশি উঠে আসছে কার নাম? এই সুদান গুরুং। এই যাবতীয় বিপ্লব, বিক্ষোভ যেভাবেই দেখুন না, এটার পেছনে, অভ্যুত্থানের পেছনে বড় মাথা এই সুদান গুরুং। আমি নেপাল নামের একটা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধারিণী। এবার এই সুদানের সংগঠনটা কাদের বন্ধু জানেন? আমেরিকার। মনে পড়ছে তো, ইসরায়েল আর একটু আগে বললেন না আমেরিকার বন্ধু। সব কাকতালীয় তার মানে, নাকি? আচ্ছা, পরের কাকতালীয়টা একটু দেখে নিন। মাত্র 3 বছর আগে আমেরিকা নেপালে একটা বড় সড়ো ফান্ডিং করেছিল, নাম ছিল MCC, অর্থাৎ মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন। কত টাকা জানেন? $500 মিলিয়ন। সবাই খুব অবাক হয়েছিল, হঠাৎ করে নেপালে বিনিয়োগটা কেন করা হলো, এত বড় টাকার বিনিয়োগ। আজকে হয়তো তারা অনেকেই ভাবছেন যে এটাই কি তার উত্তর আজকের পরিস্থিতিটা? আচ্ছা, নেপাল ছাড়ুন, ফ্রান্সে যে আগুন জ্বলছে, ফ্রান্সের প্রশাসন জানিয়েছে এটা নিছকই অভ্যন্তরীণ ঝামেলা, এর সঙ্গে আমেরিকার কোনো সম্পর্কই নেই। কি বললেন? আমেরিকার নামটা কোত্থেকে এলো? আমেরিকার সম্পর্ক নেই তো বুঝলাম, নামটা এলো কোত্থেকে? হঠাৎ করে আমেরিকা নেই এটা বলতে হলো কেন? এটা কি ওই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনির মতো বিষয় হয়ে গেল? দেখুন, রাশিয়া, ইউক্রেন, ইরান, ইসরায়েল অথবা ভারত পাকিস্তান দ্বৈরথ, সব কিছুতেই তো কোনো না কোনোভাবে একটা কমন ফ্যাক্টর আছে, আমেরিকা। হয় আগে নয় পরে, একবার না একবার আমেরিকা তো নাক গলিয়েইছে। বাংলাদেশ বা নেপালে আমেরিকার নাক গলানোর জায়গাটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে সবার সামনে। এটা তো বুঝতেই পারছেন, এখন অবধি যা যা বললাম, দেখালাম, আপনারা যা দেখছেন, পড়ছেন। বাংলা একটা কথা আছে জানেন তো, চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলা। ট্রাম্প এই কাজটা করছেন, তার সঙ্গে আরও একটা কাজ করছেন, চুরি করছেন আবার রাত জেগে খেয়ালও রাখছেন আর কে কে চুরি করছে। মানে চারিদিকে তাকালেই বোঝা যাবে আগুন লাগাচ্ছে আমেরিকা, আবার আগুন নেভারের নাটকটাও সেটা ওই আমেরিকাই করছে। যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার এই দ্বিতীয় দফার শাসনে তিনি চেষ্টা করছেন নিজেকে গোটা বিশ্বের প্রভু হিসাবে প্রমাণ করতে, এবং সেই কারণে তিনি নিজেই আগুন লাগিয়ে আবার নিজেই অনেক জায়গায় আগুন নেভাবার চেষ্টা করেন। সুতরাং যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে প্রতিবেশী দেশ গত বছরে দেখেছি, সেখানে যে ঘটনাগুলো ঘটেছিল, যে অশান্তি আমরা দেখেছিলাম, যে অশান্তির আগুনে বাংলাদেশকে পুড়তে দেখেছি, তা আমরা একইভাবে কিন্তু নেপালের ক্ষেত্রেও একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। হয়তো সব ক্ষেত্রে সবটা মিলবে না। পোল্যান্ড বায়ুসীমার মধ্যে কিন্তু 19টা রাশিয়ান ড্রোন দেখা গেছে। ন্যাটো দেশগুলোর মধ্যে প্রথমবার রাশিয়ান ড্রোন গেল, যেটা ওনাদের প্রধানমন্ত্রী বলছে নিশ্চিতভাবে যে আমরা যুদ্ধর মুখোমুখি নেই, কিন্তু একটা থ্রেশহোল্ড, একটা লাইন রাশিয়া কিন্তু ক্রস করছে। এটা বিপজ্জনক, দুর্ভাগ্যজনক যে এটা কিন্তু স্পার্ক, যেটা একটা বড় লড়াইয়ের দিকে ন্যাটোর দেশগুলো কিন্তু এগিয়ে যেতে পারে। দেখুন, রাশিয়া পোল্যান্ডে হামলা করেছে, এটা তো ঘটনা, কিন্তু ঘটনার গভীরের অঙ্কটা আসলে রাশিয়া তারা তো প্রথমবার কোনো ন্যাটোভুক্ত দেশে অস্ত্রসহ ড্রোন পাঠালো। একইভাবে ইসরায়েল কাতারে হামাসের বৈঠকে হামলা চালিয়েছে, এটা তো ঘটনা, কিন্তু ঘটনার অন্দরের অঙ্কটা দেখুন। আমেরিকার বন্ধু দেশ এই প্রথম আমেরিকার আরেকটা বন্ধু দেশে এইভাবে হামলা চালালো। কাতারে এর আগে যা দু একটা মিসাইল টিসাইল ছুড়েছিল সেগুলো সঙ্গে সঙ্গে সেটেল হয়ে গেছিলো, কিন্তু এবার একদম সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালালো। দুটো ঘটনাই একই দিনে ঘটে গেল, আর সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনাও চলে এলো সামনে, ইয়েমেনেও হামলা চালিয়েছে ইসরায়েল। এবার কাতারের পর ইয়েমেন, কাতারে হামাস, ইয়েমেনে হুতি রয়েছে, মানে লক্ষ্য সন্ত্রাসবাদ। কিন্তু ঘটনাটা মধ্যপ্রাচ্যে হলো, এবং তিনটে ঘটনাই একটা ইঙ্গিত দিয়ে ফেললো কি
কি জানেন, এটা কি ওই বললাম একটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সরাসরি মানে লাইন তৈরি হয়ে গেল। দেখুন, পোল্যান্ডের হয়ে সরব হয়েছে 23টা ন্যাটোভুক্ত দেশ, আবার কাতারের হয়ে সুর চড়িয়েছে মধ্যপ্রাচ্যের আমেরিকা বিরোধী দেশগুলো। এবার দেখুন, পোল্যান্ডে রাশিয়া ইচ্ছে করে হামলা করলো না ইউক্রেনে হামলা করতে গিয়ে ভুল করে একটা ড্রোন পৌঁছে গেল, এটা তো একটা এখন কারোর কাছে মাথা ব্যথা নেই, এটা গুরুত্ব কমে গেছে, গৌণ। কারণ ওই ড্রোন পোল্যান্ড মেরে নামিয়ে দিয়েছে এবং তারপর পোল্যান্ড থেকে কিন্তু F-16 উড়েছে, ন্যাটো দেশগুলোর যৌথ বাহিনী উড়েছে। এবং পোল্যান্ড হলো সেই দেশ যে দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে দিয়েছিল। সব কিছু কীরকম অদ্ভুতভাবে মিলে যাচ্ছে না? মনে আছে আপনাদের, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে পোল্যান্ড আক্রমণ করেছিল জার্মানি, একই সঙ্গে গোটা সোভিয়েত ইউনিয়ন সীমান্ত বরাবর হিটলার এগিয়ে গেছিলেন। নাম কি ছিল? অপারেশন বারবারোসা। এবার ভেবে দেখুন, কার্যত উত্তর মেরুর থেকে ক্রান্তীয় অঞ্চল একটা বিরাট যুদ্ধক্ষেত্র ওই একটা অভিযানে খুলে গেছিল। এত বড় পরিসরে যদি কখনো কেউ যুদ্ধ শুরু করে দেয় তাহলে জেতাটা অসম্ভব। সেই সুন ৎসু তিনি তার ওই আর্ট অফ ওয়ার বইতে বলে গেছেন, চীনা সমর বিশারদ, যে একসঙ্গে বড় শত্রুর এগেনস্টে একসঙ্গে কখনো একাধিক ফ্রন্ট খুলতে নেই। হিটলার সেটাই করে বসেছিলেন, চারপাশে ফ্রন্ট খুলে বসেছিলেন, ফলে তার হারটা হয়তো অবশ্যম্ভাবী ছিল। কিন্তু প্রশ্ন সেটা না, ওটা তো গেছে। এই যুগের হিটলারটাকে দেখুন, কে আপনি আমি বলতে পারবো না। আমরা এখন আপাতত ওয়েট করছি, আর একটা ছবি আপনাদের দেখাচ্ছি, আজকের ছবি। ট্রাম্প একটা রেস্টুরেন্টে খেতে গেছিলেন তার দেশের মধ্যেই, আর সেই রেস্টুরেন্টের মধ্যে তার দেশের লোকজনই বিক্ষোভ দেখিয়েছে, প্যালেস্তাইনের নামে স্লোগান দিয়েছে। আর স্লোগানে তাকে কি বলা হয়েছে, কি আখ্যা দেওয়া হয়েছে জানেন? বলা হয়েছে এই যুগের হিটলার। মানে আমরা কিছু বলছি না, যা বলার আমেরিকাই বলে দিচ্ছে। এবার সত্যি কথা বলছে কি না সেটা তো ভবিষ্যৎ বলবে। দেখুন, দিকে দিকে যে বিদ্রোহ আর বিপ্লব আর যে লড়াই শুরু হয়েছে সেটার পরিসরটা একবার ভেবে দেখুন। একদিকে নেপাল, বাংলাদেশ বা পাকিস্তান, আর একদিকে কাতার, তুরস্ক, সৌদি আরব হয়ে ওই রাশিয়া, আমেরিকা। বর্তমানে হিটলারটাকে সেটা তো বললাম ভবিষ্যৎ বলে দেবে, কিন্তু বর্তমানে চলতি কথা আছে, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এবার আমরা আনন্দ পেতেই পারি, কোন দেশে কী ঝামেলা চললো তাতে আপনার আমার কি। আমরা ভাবতে পারি যে আমাদের গণতন্ত্র ভীষণ শক্তিশালী, দেখুন চারপাশে কী সব হয়ে যাচ্ছে, আমাদের দেশেও সমস্ত হয় না। আসলে ভুল ভাবছি আমরা। প্রত্যেকটা বিদ্রোহ, প্রত্যেকটা লড়াইয়ে আমি আপনি ভয়ঙ্করভাবে জড়িয়ে রয়েছে, মানে আমাদের দেশ জড়িয়ে রয়েছে। এবার কীভাবে? আসুন আজকে বিশ্বের এই অচল অবস্থাটাকে একদম হাতের মুঠোয় নিয়ে আসি, তাহলে একদম হাতের তালুর মতো চিনে যাবেন গোটা সমস্যাটাকে। আমরা গোটা বিশ্বের এই বর্তমান পরিস্থিতিকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। প্রথম ভাগে ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ, খাতায় কলমে 12 দিন চলেছিল, ট্রাম্প থামিয়েছিলেন বলেছিলেন, এখনও চলছে। আসলে বিরাট ক্ষেত্র তৈরি করেছিলেন, হিটলারের মতোই। একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধও চলছিল, সেখানেও তিনি থামিয়ে দিয়েছেন, এরকম বিভিন্ন কিছু বলেছেন, মিটিং ফিটিং করেছেন। তার ফল, 2 বড় যুদ্ধের 2 শক্তি একই দিনে 2 জায়গায় হামলা করলো। আর তাতে আরেকটা কথা বুঝিয়ে দিল, যা ঘটছে সব নির্দিষ্ট অঙ্ক মেনেই ঘটছে, না তো দুটো ক্ষেত্রে এরকম একই জিনিস ঘটে না। দেখুন, ইসরায়েল, ইরান, রাশিয়া, ইউক্রেন বা ভারত পাকিস্তান, 3টে ক্ষেত্রেই মার্কিন প্রেসিডেন্ট ঝাঁপিয়ে পড়েছিলেন। 3টে ক্ষেত্রই পুরোপুরি স্থায়ী সমাধানে আসেনি, ফুসছে আগ্নেয়গিরির মতো। এবং যখন অগ্নুৎপাত এবার শুরু করলো, 2টো ক্ষেত্র একই সঙ্গে। তৃতীয় ভাগে বিদ্রোহ হলো নেপাল আর বাংলাদেশে। বাংলাদেশে আমেরিকার ছকটা স্পষ্ট করে দিচ্ছেন ইউনুস। ওই যে ক্লিন্টনের ওখানে গেছিলেন, সেখানে গিয়ে পরিষ্কার করে বলে দিয়েছিলেন কীভাবে পুরো বিপ্লবটা সংগঠিত করা হয়েছিল, অভ্যুত্থানটা কীভাবে সংগঠিত করা হয়েছিল, তার পেছনে কে কে ছিলেন।
ওই তখনই তো পরিষ্কার হয়ে গেছিল এর পেছনে আমেরিকার মদতের জায়গাটা। এবং সবথেকে বড় কথা, শেখ হাসিনা তিনি নিজেও খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওই সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকার হাতে তুলে না দেওয়ার জন্যই তাকে দেশ ছাড়া হতে হয়েছে। আর নেপাল, রাজতন্ত্র চাওয়া জনতা কেন বেছে বেছে ওই সংসদ আর সুপ্রিম কোর্ট ধ্বংস করলো? কারণ এই দুটোই রাজতন্ত্রের পাশাপাশি গণতন্ত্রেরও সমর্থক। গুড়িয়ে দেওয়া হলো কারণ এবার পুতুল প্রধানমন্ত্রী বা শাসককে বসানো হবে। নেপালে এই যে অভ্যুত্থান, এত লোক রাস্তাঘাটে বেরিয়েছে না, এর মধ্যে অস্ত্রশস্ত্রও তো দেখা গেছে। কোন অস্ত্র জানেন? ক্লাসনিকভ বা AK-47। এগুলো কে সাপ্লাই করলো? যুদ্ধের ক্ষেত্রটা বড় হচ্ছে, এবার বুঝতে পারলেন? এবার তৃতীয় ধাপে দেখুন ফ্রান্স আর জাপানের অচল অবস্থা। দূরের দেশ, কিন্তু এই এপাশে যেরকম বাংলাদেশ বা নেপালের সঙ্গে ভারতের একটা স্বার্থ সরাসরি জড়িত, দুটোই ভারতের সীমান্তবর্তী জায়গা, এবং এই দুটো জায়গাতেই কোথাও কোনো গণ্ডগোল হলে, আগুন জ্বললে সেই আগুনের ফুলকি ভারতের মধ্যে এসে পড়তে পারে। দুই, সেই আগুনের আঁচ ভারতে পৌঁছতে পারে। এটা আমরা সবাই জানি। এবার কেন ভারত? তার কারণ আপনারা জানেন, ওই ভারত পাকিস্তান যুদ্ধ, এই ক্ষেত্রে অন্তত আমেরিকার দৌত্য ভারত মানতে রাজি হয়নি। ট্রাম্প পাত্তা পাননি, রাগ নাম্বার 1। 2, ভারত অর্থনৈতিক দিক থেকে একটা বৃহৎ শক্তি হয়ে উঠছে। ভবিষ্যৎ শত্রুকে, ভবিষ্যৎ কম্পিটিটরকে কেউ পছন্দ করে না, রাগ নাম্বার 2। এবং তৃতীয়ত, এই বিশ্বের সব থেকে বড় যেটা বাণিজ্যিক জায়গা অর্থাৎ অস্ত্র ব্যবসা, সেই অস্ত্র ব্যবসায় ভারত ক্রমশ একটা বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এই আমেরিকার মতো দেশের, ওই দেশের বিভিন্ন কোম্পানি। এই কোম্পানিগুলো তো এই সরকারের ওপর বিরাট প্রভাব খাটিয়ে থাকে। অস্ত্র লবি, মানে কুখ্যাত বিখ্যাত যাই বলুন না কেন। ফলে 3টে রাগের কারণ তো বললাম, এর বাইরেও ছুটকো ছাটকা অনেক কিছু আছে। এবার সেই রাগ মেটানোর ক্ষেত্রগুলো কি কি হতে পারে? 1, সরাসরি আঘাত, শুল্ক চেপেছে। 2, পারিপার্শ্বিকভাবে কোণঠাসা করে দেওয়া একটা দেশ যাদের ওপর আমার সংশয় আছে, যারা ভবিষ্যতে যাতে আরও ফুলে ফেঁপে উঠতে না পারে, তাতে ক্রমাগত নজরদারি বা উত্তক্ত করার একটা ক্ষেত্র দরকার। ওই জন্য বাউন্ডারির দুটো দেশকে সবসময় নিজের তাঁবে রাখার চেষ্টা থাকবে। ওখানে যদি দুটো জায়গাতে যদি নিজের মানে পছন্দের লোক, পুতুল সরকার থাকে, তাহলে ভারতকে চাপে রাখা যাবে। আর তৃতীয়ত, দূরে যারা যারা এই ভারতের সঙ্গে, ভারতের সাথে যুক্ত কোনো না কোনোভাবে, মানে ভারতের উত্থানের সঙ্গে বা ভারতের এই ক্ষেত্রগুলোর সঙ্গে যাদের সরাসরি সম্পর্ক রয়েছে, তাদের কোথাও গিয়ে অস্থির করে দাও। ফ্রান্স আর জাপানের সঙ্গে তো ভারতের মানে রেগুলার ডাইরেক্ট একটা স্বার্থ জড়িয়ে রয়েছে। খেয়াল করে দেখুন, ভারত আর ফ্রান্সের বাণিজ্য শেষ আর্থিক বছরে 14 বিলিয়ন মার্কিন ডলার ছাপিয়ে গেছে, বিশাল অঙ্কের টাকা। আমাদের টাটা, উইপ্রোর মতো সংস্থাগুলো ওই ফ্রান্সে গিয়ে বিনিয়োগ করেছে, আর পাল্টা ফরাসি এয়ারবাস, লরিয়েলের মতো সংস্থা ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে। এমনকি আমাদের মেক ইন ইন্ডিয়া প্রকল্পেও ফরাসি বিনিয়োগ আসছে। এবার ভারতের অর্থনৈতিক উন্নতি, বাণিজ্যিক উন্নতিটাকে যদি থামাতে হয়, সাপ্লাই লাইন কাটতে হবে, তো সহযোগীদের সরাতে হবে। তো সেই কারণে কি ফ্রান্সে এরকম হঠাৎ বিপ্লব, বিদ্রোহ, বিক্ষোভের আগুন। এবার জাপানের দিকে তাকান। 2023-24 অর্থবর্ষে আমাদের সাথে জাপানের বাণিজ্যিক পরিমাণ কত জানেন? 22 মিলিয়ন মার্কিন ডলার। মানে দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর আর মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পর মতো বড় বড় প্রেস্টিজিয়াস যেগুলো প্রকল্প, সেগুলো তো জাপানের হাতে। তবে বুঝতে পারছেন, জাপান আর ফ্রান্সের সমস্যা হলে আমাদেরও পরোক্ষভাবে তার প্রভাব ভুগতে হবে। সমস্যা তার মানে দুভাবে তৈরি হয়েছে, 1 সাংবিধানিক আর 2 সামরিক। দুটো মিলিয়েই তো আধুনিক যুদ্ধ। এটা আপনারা খেয়াল করে দেখুন, আজকের যুদ্ধ কিন্তু চিরকাল যেরকম চলেছে, এপাশ থেকে বন্দুক নিয়ে গেল, ট্যাঙ্ক এলো, যুদ্ধ বিমান গেল,
সেগুলো আছে, অনেক পেছনে চলে গেছে। আজকাল যুদ্ধ অন্যরকমভাবে হয়, দেখলেন না এই ভারত পাকিস্তান এই যে অপারেশন সিঁদুর, শুধু ড্রোনে কত খেলা হয়ে গেল, একটা ফাইটারও কি এপার থেকে ওপারে গেছে, অথচ দেখুন ওখানে পর বিমান ক্ষেত্রগুলো ভারত ধ্বংস করে দিয়ে চলে এলো। এটাই হচ্ছে আজকের মডার্ন ওয়ারফেয়ার। এবার এই জায়গাটাতে আপনারা যে এতক্ষণ অবধি যা যা শুনলেন, শুনে আপনারা বুঝতে পারছেন যে ভারতের একটা আলাদা গুরুত্ব রয়েছে এই গোটা বিষয়টার, একটা কোনো একটা কেন্দ্রবিন্দুতে ভারত রয়েছে। মনের মধ্যে সংশয় হচ্ছে আপনাদের, আমি জানি। সত্যিই কি ভারত এতটা গুরুত্বপূর্ণ? ভারত এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ আগামী দিনের বাণিজ্য, আগামী দিনের অর্থনৈতিক ক্ষেত্র এবং আগামী দিনের সামরিক ক্ষেত্রকে কেন্দ্র করে। কারণ এক, ভারতের বিশাল বাজার, এই বাজারটা সবাই চায়, সেই বাজারের ক্রয় ক্ষমতা ক্রমশ বাড়ছে, সেটার থেকে লাভ নিতে চায় সবাই। বিশ্বের অন্যান্য দেশগুলোর অর্থনীতি যখন পড়তির দিকে, সেখানে ভারতীয় অর্থনীতি ওপরে ওঠার দিকে। এইটাই অন্য দেশের কাছে একটা বিরাট বড় চিন্তার বিষয়। এই যে একটা সময় সোভিয়েত এবং আমেরিকা দুই বিরাট পক্ষ হয়ে দাঁড়িয়েছিল, এমনি না তো, দুটোই তো বৃহৎ শক্তি হয়ে দাঁড়িয়েছিল, তাই একে অপরের প্রতিপক্ষ হয়েছিল, তাই তাদের কেন্দ্র করে গোটা বিশ্ব দুভাগে ভাগ হয়ে গেছিল, একটা ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। ভারতও যে ওই রকম পরিস্থিতিতে পৌঁছে যাবে না, ওই রকম একটা বৃহৎ শক্তি হয়ে উঠবে না, বা ভারতকে কেন্দ্র করে অন্যরকম কোনো একটা এরকম জোট গড়ে উঠবে না, যে জোটটা বিভিন্ন ক্ষেত্রে এই বিশ্বের এই প্রথম সারির এই দেশগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, সেটা গ্যারান্টি দিয়ে বলা যায়? সেই ভবিষ্যৎ আশঙ্কার থেকেই যে ভারতকে দমিয়ে রাখার একটা বৃহৎ পরিকল্পনা হবে না, সেটাও কি গ্যারান্টি দিয়ে বলা যায়? দেখুন, একদিকে পড়শি দেশে অশান্তি, অন্যদিকে পশ্চিমী দেশের অশান্তি, দুটোই তো ভারতের দিকে এগিয়ে আসছে। তাই পথ একটা বেছে নিতে হবে ভারতকেও, এই পথ বেছে নেওয়াটা আবশ্যিক হয়ে যাচ্ছে। আর অনুঘটক হয়ে যাচ্ছে এই ইসরায়েলের কাতারে হামলাটা। কাতার একদিকে ভারতের সবথেকে বড় প্রাকৃতিক গ্যাসের সাপ্লায়ার, কাতারের পাশে আমেরিকা বিরোধী দেশগুলো আবার দাঁড়িয়ে গেছে। একই সঙ্গে কাতার যেহেতু হামাস এবং ফিলিস্তিনিদের পাশে ছিল, তাই হামাসের পাশাপাশি এবার আইসিস, লস্করের মতো জঙ্গি সংগঠনও সক্রিয় হওয়ার চেষ্টা করবে। তার মানে একদিকে কূটনৈতিক সম্পর্ক আর আরেকদিকে জঙ্গি গতিবিধি, দুটোই সমান গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে ভারতকে। এটা দূর থেকেই ভারতকে বাঁচিয়ে চলতেও হবে সব কিছু, নইলে দিনের শেষে বিশ্বের যে কোনো অশান্তির আঁচ আপনার আমার গায়ে এসে পড়বে। এবার দেখুন, এই যাবতীয় বিষয়গুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটছে, এটার পেছনে যে একটা পরিকল্পনা রয়েছে এবং তাতে কোথাও না কোথাও যে ভারতকে টার্গেট করার একটা চিন্তাভাবনা রয়েছে। ক্যারাম খেলার সময় দেখেন না, একটা গুটি মারা হয়, টেনে আনা হয় আরেকটা গুটিকে। এইটা হচ্ছে বিশ্বের বৃহত্তর বোর্ডে ক্যারাম খেলা। কাজী যেগুলো দেখতে পাচ্ছেন, যে গুটিগুলোকে মারার জন্য মারা হচ্ছে, কিন্তু আসলে ওই স্ট্রাইকারটা যে 3-4টে জায়গায় ধাক্কা খেয়ে আসলে ভারতের গায়ে এসে আঘাত করবে না, তার গ্যারান্টি আছে? হয়তো সেই জন্যেই মারা হচ্ছে। এবার এই গোটা বিষয়টার পেছনে এই যোগসূত্রগুলো যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এটা যারা বিশেষজ্ঞ তারা ইতিমধ্যেই পড়তে পেয়েছেন, তারা জানেন দেওয়ালের গায়ে লেখাটা কি। এবার এটার পেছনে যে একটা আমেরিকার ভূমিকা স্পষ্ট হচ্ছে, ভারত সেটা বুঝতে পারছে, এটা ট্রাম্পও টের পেয়েছেন। এবং সেইটা যদি আবার তার লক্ষ্য কি, তিনি একদিকে যেরকম ভারতকে চাপে রাখতে চান, তেমনি একই সঙ্গে তো চান ভারত এতটা না চাপে পড়ে যায় যে ওই মাথার ওপর তুমি এতদিন ধরে খালি বন্দুক ধরছো, তো একটা সময় তিতি বিরক্ত হয়ে, সে রতন টাটা যেরকম বলে দিয়েছিলেন যে ট্রিগার টিপে দিন, সেরকম একটা সময় মানুষ তিতি বিরক্ত হয়ে বলে যে ট্রিগারটা টিপে দিন, কতক্ষণ মাথার ওপর ধরে রাখবেন। এবার এইটা যখন বলে তখন একটা মরিয়া জায়গায় চলে যায় তার মানসিকতা, তখন সে কারোর পরোয়াই করে না। এই ভারত যদি একবার পুরোটা পরোয়া করার বাইরে চলে যায়, সেটা হলে তো বিপদ। তাই জন্য এই ট্রাম্প
হালকা হালকা করে এদিকে চাপ সৃষ্টি করছেন, ওদিকে ভুল পাল্টাচ্ছেন। নিজের নোবেলটা এবার পারলে তিনি নরেন্দ্র মোদীকে দিয়ে দেন। মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য দরবার শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই বললাম কি সব জায়গাতেই ওই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি সিনড্রোম আর কি, তাকে যেন কেউ কিছু আলটিমেটলি দোষী না ভাবেন। 2022-এ শ্রীলঙ্কা, 2024-এ বাংলাদেশ, এবার 2025-এ নেপাল। ফলে গোটা প্রতিবেশী অঞ্চলটা যদি সেটা আগুন জ্বলতে থাকে, সেখানে যদি নানান রকমের বিদ্রোহ দেখা দেয়, সেটার আঁচ কিন্তু ভারতবর্ষের ওপরেও পড়বার আশঙ্কা থাকে। এবং যেখানে নেপাল সেটা ভারত এবং চীনের মধ্যে সেটা বাফার স্টেট হিসাবে রয়েছে, মধ্যবর্তী রাষ্ট্র হিসাবে রয়েছে, সেই নেপালে যদি আগুন জ্বলে বা অস্থিরতা দেখা দেয়, সেটা কিন্তু ভারতের পক্ষে অনেক উদ্বেগজনক। আচ্ছা, আগামী সপ্তাহে যদি ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি নরেন্দ্র মোদীকে ফোন করেন, তখন কি ব্যাকগ্রাউন্ডে এই কবির সুমনের গানটা বেজে উঠতে পারে? অনেক দিন পর আবার চেনা মুখ, বন্ধু কি খবর, মুহূর্ত বলুক। মানে যেভাবে আমেরিকার প্রেসিডেন্ট বন্ধু বন্ধু করছেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বার্তা দিচ্ছেন, তাই তো মনে হচ্ছে যে শুধু ফোনে পাড়া গেলে ফোনের ওই তারের মধ্যে দিয়ে বা ওই ফোনের তরঙ্গের মধ্যে দিয়ে ছুটে এসে মোবাইল থেকে বেরিয়ে এসে তিনি জাপটে ধরতেন। দেখুন, জুন মাসে কানাডায় G7 বৈঠক বসেছিল। আমন্ত্রিত অতিথি হিসেবে কানাডায় গেছিলেন আমাদের প্রধানমন্ত্রী, আর তখনই ফেরার পথে টুক করে আমেরিকা যাওয়ার প্রস্তাবটা তাকে পাঠিয়েছিলেন ট্রাম্প। মোদি মানেননি যথারীতি, তিনি বুঝেছিলেন ট্রাম্পের মাথার মধ্যে অন্য কোনো একটা ফন্দিত আছেই। এটা বুঝে যেহেতু তিনি যাননি, ফলে যাবতীয় রাগ ঠাগ মনের মধ্যে চেপে আসিম মুনিরকেই লাঞ্চ করিয়েছিলেন ট্রাম্প। ওসব তিনি পুরোটা মানে ওই খাওয়ালেন দাওয়ালেন, সেটা পুরোটা ব্যর্থ হয়নি। মুনিরা সেই সফরের পরেই পাকিস্তান অফিসিয়ালি ট্রাম্পের নামটা ওই শান্তির নোবেলের জন্য প্রস্তাব করেছিল। দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট নোবেল পাবেন কি পাবেন না সে তো পরের কথা। ডোনাল্ড ট্রাম্প এক্ষুনি যেটা চান সেটা হলো আপাতত যেটা মাধ্যমে তিনি নোবেলের দাবিটাকে শক্তপোক্ত করবেন, সে শান্তি। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করলে সেটা তো আখেরে আমেরিকারই ক্ষতি। অন্যদিকে অনেক কিছু ধরুন তিনি বললেন যে এই যুদ্ধ থামিয়েছি, ওই করেছি, সেই করেছি, কিন্তু ভারতের সাথে সম্পর্কটা এমন জায়গায় নিয়ে চলে গেছেন, ভারত আর আমেরিকা দুটো ভিন্ন মেরুর দেশ হয়ে গেল, এবং সেই সংঘাতের জেরে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত তৈরি হলো, এবং হয়তো আমেরিকার ভেতরেই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেল। আমেরিকার ভেতরে যে অনেক বারুদ জমে আছে সেটা কি মার্কিন প্রেসিডেন্ট জানেন না? কাঁচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছোড়াটা যে বিপজ্জনক, এটা কি বোঝেন না? এই যে রেস্টুরেন্টে গেলেন, তার দেশের নাগরিকরাই তাকে হিটলার আখ্যা দিলেন, এটা কি তিনি বুঝছেন না? এই যে বিভিন্ন দেশের জন্য তিনি যে বাণিজ্য নীতি চাপিয়েছেন, শুল্ক চাপিয়েছেন, তার বেশিরভাগটাই তার দেশের মানুষের জন্য বুমেরাং হয়ে ফিরে আসছে, তাদের ঘাড়ে চাপছে। এটা তো সে দেশের বাণিজ্য বিশেষজ্ঞরা বুঝিয়ে দিয়েছেন সে দেশের মানুষকে। সেই চাপটা, মানুষের সেই ক্ষোভটা তিনি কি টের পাচ্ছেন না? সেই চাপেরই ফল কি এই ট্রাম্পের বন্ধু কি খবর বলার মধ্যে? এটা ভালো, নিজের ভালো যে পাগলেও বোঝে সেটা ট্রাম্পকে দেখে বুঝতে পারছি। তবে আপাতত নিজের ভুলের প্রায়শ্চিত্তটা ডোনাল্ড ট্রাম্পকে হয়তো ফোনেই করতে হবে, কারণ এটা তো দরাদরির জায়গা না, দরাদরির সময়। তাই তিনি কথা বলতে চাইলেও, দেখা করতে চাইলেও প্রধানমন্ত্রী এক্ষুনি দেখা নাও করতে পারেন। এমনিতে সামনের সপ্তাহে নরেন্দ্র মোদীর ঠাসা কর্মসূচি রয়েছে, তিনি কলকাতায় আসছেন। সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কলকাতায়, আপনারা জানেন সেটা। এবার ফোর্ট উইলিয়ামের এই বৈঠকটা কিন্তু একান্তই জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। এই বৈঠকটার বিষয়বস্তু ততটাই জানা যাবে যতটা সরকার জানাবে, কিন্তু জানার তো দরকার নেই খুব বেশি, বোঝার আছে তো। যেভাবে এইখানে এই বৈঠকটা করা হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানরা সবাই থাকবেন, এই জায়গা বেছে নেওয়ার মধ্যে দিয়েই প্রমাণিত এটার মধ্যে এই পূর্ব দিকটাকে নিয়ে বিশেষ পরিকল্পনা হবে। আসলে যেভাবে আমাদের ঘরের চারপাশে এই বিদ্রোহের আগুন জ্বলছে, তাতে পরিস্থিতি যে খুব একটা স্বাভাবিক নয়, এটা তো আলাদা করে কাউকে বুঝিয়ে দিতে হবে না। বাংলাদেশ, নেপাল, আমাদের দুটো প্রতিবেশী দেশই তো
এই মুহূর্তে জ্বলছে। ফলে এক্ষেত্রে লুক ইস্ট নীতি যদি আমাদের সরকার নেয় তাহলে কিভাবে নেবে? ওই বললাম, সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড যখন বৈঠকের আয়োজক, তখন নিশ্চিতভাবেই এই অঞ্চলটায় আমাদের দেশের সমস্ত দরজা কিভাবে বন্ধ করা হবে, মানে অনুপ্রবেশ ঠেকানো হবে কিভাবে, এবং এই অনুপ্রবেশ ঠেকানোর পরিকল্পনা মানে আমাদের সীমান্তকে সুরক্ষিত করা, রুদ্ধ করা, যাতে বিভিন্ন দেশ থেকে ওই অনুপ্রবেশকারীদের মধ্যে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়তে না পারে, বা অন্য দেশের পাঠানো জঙ্গিরা ঢুকে পড়তে না পারে। সেটা যারা বিরাট গুরুত্ব পাবে সেটা পরিষ্কার। এবং সবার মাথার মধ্যে কিন্তু আছে, আসিম মুনির বলেছিলেন, ওই আমেরিকাতে বসেই বলেছিলেন, এবার ভারতের পূর্ব দিক দিয়ে তারা অস্থিরতা সৃষ্টি করবেন, আক্রমণ করবেন, টার্গেট ইস্ট। ফলে যেখানে আমাদের প্রতিপক্ষ, আমাদের শত্রুপক্ষের নজর ইস্টের দিকে, সেখানে আমরাও লুক ইস্ট করতেই পারি। বিশেষ করে আজ নেপালের জেল ভেঙে বেরিয়ে আসা 10 জন বিচারাধীন বন্দী যখন আমাদের সীমানায় ধরা পড়েছে, নেপাল থেকে উত্তরপ্রদেশ হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল এই বন্দীরা, ভাবতে পারছেন? সশস্ত্র সীমা বলের জওয়ানরা তাদের হাতে নাতে ধরে ফেলেছে। এবার এরকম ঘটনা তো আরও ঘটবে। এরা পালিয়েছেন, পালিয়ে ঢুকতে চেয়েছেন, নাকি এদের বলে দেওয়া হয়েছিল পালিয়ে এখানে ঢুকতে, তারও তো কোনো গ্যারান্টি নেই। তারপরে এই রাজ্যের পানি ট্যাঙ্কি সীমান্তেও তো তাই হাই অ্যালার্ট জারি হয়েছে। হাই অ্যালার্ট এই মুহূর্তে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে, জানেন তো? আরও একজন আজকে হাই অ্যালার্ট জারি করেছে। তিনি কে জানেন? আমাদের মুখ্যমন্ত্রী। যা খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে নেপালের পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে তিনি কালকেও শিলিগুড়িতে থাকবেন। মানে নর্মালি এরকম যখন দেখুন ওই সাইক্লোন আসে, তখন সারা রাত্রির তিনি কিন্তু কন্ট্রোল রুমে জেগে থাকেন। এক্ষেত্রে হয়তো তার মনে হয়েছে যে প্রতিবেশী দেশে যখন ওই রকম একটা বিপ্লব বিদ্রোহের একটা সাইক্লোন তৈরি হয়ে গেছে, সেটা কোনো না কোনোভাবে যদি আবার এ দেশে এসে একটুখানি ঘূর্ণিঝড় হয়ে যায়, তাই জন্যই কি তার এই বাড়তি সতর্কতা। এমনিতে গতকাল উত্তরবঙ্গে পৌঁছানোর পর অনেক রাত পর্যন্ত উত্তরকন্যায় ছিলেন মুখ্যমন্ত্রী। ওই নেপালের পরিস্থিতির দিকে নজর রাখার জন্যই যে তিনি রাত জেগেছিলেন, সেটা তো তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজ থেকে আমরা জানতে পেরে গেছি। কন্ট্রোল রুম আর কি। আজ জলপাইগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন এ রাজ্যের যে সমস্ত পর্যটক বা শ্রমিক নেপালে আছেন তাদের নিরাপদে ফেরাতে রাজ্য সরকার সমস্ত রকম ব্যবস্থা করছে। আজকে আরেক পক্ষকেও না মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, জানেন তো? যাদের নাম চাকরি প্রার্থী। টিচার আপনারা দেখেছেন, কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়ে গেছিল, পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডিরও নোটিফিকেশন হয়েছে। বাদবাকিও যেটা আছে, আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন। আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায়। সাথে থাকবো এইটুকুনি বলেছেন। এটার মধ্যেই যে বিরাট বড় একটা লুকোনো বার্তা রয়েছে সেই ইঙ্গিতটাও দিয়ে দিয়েছেন। মানে এর বেশি আর তিনি কি বলতে পারেন? আইন মেনে যেটুকুনি যা বলেছেন তার মানে সেটাই বা কম কি? কোর্টের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষা নিচ্ছে, কোর্টের নির্দেশ মেনে সরকার চাকরি দেবে। আজ না হয় এইটুকুনি বললেন মুখ্যমন্ত্রী, কিন্তু কত বড় আশ্বাস বলুন তো। এই যে চাকরিটা হবে, এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে চাকরিটা হবে, এই চাকরিটা হবে এই কথাটাই তো আজ মানে এটা আমাদের রাজ্যের বিভিন্ন মানুষজন হাপিত্তেশ করে বসে থাকে এই কথাটা শোনার জন্য। চাকরি হবে, কারণ এ রাজ্যে এখন চাকরি না হওয়াটাই নিয়ম হয়ে গেছে। হয়তো চাকরি হলেও চাকরি যাওয়াটা নিয়ম হয়ে গেছে। তাও হোক। কিন্তু গত সপ্তাহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে তো আর একটু খোলাখুলি মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে দাগি বললে চিহ্নিত ওই শিক্ষক শিক্ষিকাদেরও গ্রুপ সি পোস্টে চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা সেটাও তার সরকার খতিয়ে দেখছে। আজ অতটা বলেননি, কিন্তু যেটুকুনি বললেন তাতে একটা মোটামুটি ধারণা পাওয়া গেল। বোঝা গেল সব ঠিক থাকলে চাকরি দেওয়া শুরু হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু একটা
প্রশ্ন আছে, চাকরিটা পাবে কারা? এখানেই তো যাবতীয় গণ্ডগোল। যাদের চাকরি পাওয়ার কথা তারা পায়নি বলেই তো চারিদিকে এত হুড়ুমতাল হয়ে গেল। মামলা মোকদ্দমা, প্রতিবাদ, আন্দোলন, কত কিছু সইতে হলো সরকারকে। দেখুন, চাকরি চোরের মতো এইরকম একটা অভিযোগ, সেটাও তৃণমূলকে শুনতে হলো। তারপরেও তৃণমূল কংগ্রেসের নেত্রী, মুখ্যমন্ত্রী যখন বলেছেন যাই হয়ে যাক তিনি পাশে আছেন, তখন বুঝতে হবে যে এই বার্তাগুলো চারপাশে যত হুলুস্থুলি করুক, সমালোচনা হোক, সংশয় হোক, রাগ, ক্ষোভ, বিপ্লব, বিদ্রোহ যাই তৈরি করুক, সব কিছু থামিয়ে দেওয়ার একটাই চাবিকাঠি, চাকরিটা হবে। এটা হয়ে গেলেই মধুরেণ সমপয়েত, ওটাই শেষ পাতে মিষ্টির মতো, ওটাই ফিনিশিং টাচ। ওটা হয়ে গেলেই আন্দোলন যা চলছে সব থেমে যাবে। এবং সেক্ষেত্রে মনে হচ্ছে কি জানেন তো, ডোনাল্ড ট্রাম্প একা নন, আমাদের রাজ্য সরকারও এই বিদ্রোহ থামানোর রাস্তা খুঁজছে। ট্রাম্পের যেমন মনে হচ্ছে যে একটা ফোন কলেই ভারতের ক্ষোভের আগুনে জল ঢালা যাবে, তেমন রাজ্য সরকারের হয়তো মনে হচ্ছে যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, এটা যদি কয়েক হাজার বেকার একবার ক্রস করে গাইতে শুরু করে, তাহলেই বিদ্রোহের সুর ধামাচাপা পড়ে যাবে। কিন্তু আমাদেরই তো সরকার, আমাদের সরকারের আমাদের মতোই তো কপাল হবে, তাই না? আমরা যেরকম ভাবি এক, হয় আর এক, সরকারও তেমন ভাবছে এক আর হচ্ছে আর এক। আজকে যে সভার থেকে ওই এসএসসি চাকরি প্রার্থীদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, সেই সভাতেই তো মুখ্যমন্ত্রীর পাশে কাছাকাছি যেতে চেয়েছিলেন 2022 সালে যারা প্রাথমিকের টেট দিয়েছিলেন তারা। কিন্তু তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা বিদ্রোহের ফুলকি দেখেই কাঁথা, কম্বল, চট, বস্তা হাতের সামনে যা পেয়েছেন দিয়ে চাপাচুপি দিয়ে দিয়েছেন। চাপা তো দিলেন, এদেরও তো ধামাচাপা। ওরা তো হয়তো একটা পাশে থাকার বার্তাটা শুনেছিলেন, তাই হয়তো মনে হয়েছিল যে তাদের পাশেও মুখ্যমন্ত্রীকে তারা পেতে পারেন। কিন্তু যেতে পারলেন না, যেটা তখন তো তাদের আটকে থাকাটা ভেতরে ভেতরে বারুদ তৈরি করলো। 2022-এ টেট পরীক্ষার্থীরা কি বলে দিয়েছেন জানেন? সরকার দ্রুত তাদের নিয়োগের ব্যবস্থা না করলে নেপালের মতো পরিস্থিতি নাকি এ রাজ্যেও হবে। নিয়োগের ব্যবস্থা করার কথা বললেন তারা। কেন বললেন? কারণ তারা পরীক্ষা দিয়েছেন কিন্তু নিয়োগ এখনও পাননি। তার মানে বুঝতে পারছেন, পরীক্ষা হচ্ছে এবং তারপর চাকরিও হবে, এই ঘোষণাটা এই বাজারে কিন্তু বিরাট ব্যাপার। চাকরি, পরীক্ষা হলেই যে চাকরি হবে, এটাও আজকাল এখানে অন্তত ওই ধ্রুব সত্য নয়। এই বঞ্চনা আমরা কাকে বলবো? বাবা মাকে বলবো? বাবা মা তো চাকরি দেবে না, দিবে কে? রাজ্য সরকার শুনবেন না কেন? উনি সব কিছু শুনতে পারেন, চোরদের কথা শুনতে পারেন, আমাদের কথা শুনতে পারেন না। করবেন কি? যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন? কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? যাও ভোটে যাও, মানুষের কাছে যাও। চাকরি দেবে না, চাকরি খাবে, চাকরি করতেও দেবে না। মুখ্যমন্ত্রী নিজেই জানেন যে এত গন্ডগোল করেছি, কেউ না কেউ যেন বিরুদ্ধে যায়। উনি আসলে চান যে কেউ না কেউ সরকারের অপদার্থতার কারণে কোর্টে গিয়ে একটা স্টে পেয়ে আসুক, তাহলে উনি বলতে পারবেন আমি তো কিছু করিনি, কোর্ট আটকেছে। কি করছেন উনি? একটা রাজ্যকে চালাচ্ছেন আর আমাদের যুব সমাজকে কাজকলা দিকে ছাড়ছেন। দেখেছেন শ্রীলঙ্কা মডেল, দেখেছেন বাংলাদেশ মডেল, দেখেছেন কালকে নেপাল মডেল দেখলেন। এইরকম যুব সমাজ যদি এই রাজ্যে নামে কি অবস্থা হবে বুঝতে পারছেন উনি? মানুষ কি চায় বলুন তো? যে কোনো মানুষ, আমি, আপনি, বিল গেটস, অনুব্রত মণ্ডল, সৎরঞ্জন, অনেকদিন পরে নামটা মনে পড়লো না, যাই হোক, কিন্তু যে কোনো মানুষ কি চায় বলুন তো? তার একটা বিখ্যাত থিওরি আছে। থিওরিটা অ্যাব্রাহাম ম্যাসলো বলে এক আমেরিকান মনোবিদের। এই ম্যাসলোর মতে একজন মানুষের জীবনের চাহিদাকে একটা পিরামিডের মতো ছকে ভাগ করা যায়। আর এই পিরামিডের সব থেকে নিচে থাকে ওই মৌলিক চাহিদাগুলো, খিদে পেলে খাবার, তেষ্টায় জল, ঠান্ডায় একটু উত্তাপ, রোদের ছাওয়া, এই সমস্ত আর কি। আপনি বলবেন এর জন্য আবার থিওরির কী দরকার? খিদে পেলে খাবার লাগবে, এটা জানার জন্য আবার থিওরি লাগে নাকি? ঠিক কথা। ম্যাসলোর পিরামিড অবাক করা কিছু কথা তার মানে বলেনি, কিন্তু জানা কথাগুলোকেই একটা স্ট্রাকচার দিয়েছে, একটা ছকে বেঁধে দিয়েছে।
সেই ছকের দ্বিতীয় ধাপে রয়েছে সুরক্ষা, নিরাপত্তা, এই সব কথাগুলো। মানে দাঙ্গায়, অপরাধে, মানে আপনি যখন মানে কোথাও একটা বিপদে পড়বেন, সোজা কথা, তখন আপনার সম্মান থাকবে, আপনার জান প্রাণ থাকবে, কেউ আপনার পাশে থাকবে, নিরাপত্তা দেবে, সেটা রাষ্ট্রের কাজ। এখানেই আসে চাকরি বাকরির প্রসঙ্গটা, আপনার এবং আপনার পরিবারের আর্থিক নিরাপত্তার প্রসঙ্গটা। আর সেই জায়গাটাতে এই ঘা লেগেছে বলে এত আন্দোলন, এত কিছু। এই জায়গাটাতে ঘা লাগছে বলেই অমিত রায়ের মতো এই টেট উত্তীর্ণরা এই রাজ্যকেও নেপাল করে দেবেন বলছে। কথাগুলোর পেছনে কতটা যন্ত্রণা আছে, কতটা কষ্ট আছে বুঝতে পারছেন? এবং তার থেকেও বড় কথা, কতটা ঝুঁকি আছে এই একটা কথা বলার জন্য। তার উপর কী কী আঘাত, কী কী বিপদ নেমে আসতে পারে সেটা কি এই ছেলেটি জানে না? তারপরেও মুখ দিয়ে এই কথাগুলো বলে যাচ্ছে কেন? কারণ নেপালে তো এই সমস্ত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতেই এত বড় একটা অভ্যুত্থান হয়েছে বলে সবাই জেনেছে। এবার তার পেছনে ইন্ধন জারি থাক, মার্কিন থাক বা অন্য কিছু থাক, সেটা পরের কথা। ক্ষেত্র তো প্রস্তুত হয়েছিল, সেই ক্ষেত্র কোথাও গিয়ে যদি চেনা লাগে তখন মানুষজন একই রকম ভাববেন না তো। বুঝতে পারছেন পরিস্থিতি কীভাবে জটিল হয়? অবশ্য থাক, সবসময় এই এতটা জটিল ভাবতে ইচ্ছে করে না, ভাবলে মনে হয় এরপর কী হবে, আর কবে, এরকম সব কথাবার্তা আর কি। এসব থাক, কি আর হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে বলুন? অবশ্য বেদনা জাগানোর প্রয়োজন নেই, শুধু মনে করিয়ে দিই আরেকবার যে ওই 22 সালের ওই টেটের পরীক্ষায় উত্তীর্ণরা, তাদের নিয়োগ কিন্তু কোনো মামলা মোকদ্দমার জন্য আটকে নেই। এমনও নয় যে কেউ কোর্টে গিয়ে একটা পিল, মানে PIL, জনস্বার্থ মামলা আর কি, বুঝে নেবেন, সেটা খেয়ে নিয়েছেন বলে মামলার জটে নিয়োগটা আটকে গেছে, একদম না সেটা। 2022 সালের টেট উত্তীর্ণরা চাকরিটা পাচ্ছেন না কারণ রাজ্য সরকার চাকরিটা দিচ্ছে না। এখনও এই 2025 সালেও 2022 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। কেন হয়নি? 2026 সালের আগে প্রাথমিকের এই চাকরিটা রাজ্য সরকার কি হাতে রেখে দিয়েছে যে একদম ট্রাম্প কার্ডের মতো শেষ মুহূর্তে ব্যবহার করবে? এই দিল রাজ্য, হকের চাকরি, পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, আপনার পাওয়ার কথা, কিন্তু যে পাচ্ছেন না যখন, তখন আপনার মনে হবে এটা কি আমার অধিকার নয়, কবে পাবো, কে দেবে, কে দেবে, এই ভাবছেন। ঠিক ভোটের মুখে যদি ধরুন কেউ আপনার সামনে সেই চাকরিটা ছুড়ে দেয়, তাও তো সেই আপনার সামনে মাসিহা, আপনার কৃতজ্ঞতা তার উপর ঝরে ঝরে পড়বে। ভোটের ওই মেশিনে যাতে কৃতজ্ঞতা ঝরে পড়ে, তার জন্যই কি টেট উত্তীর্ণদের নাকের ডগায় ওই খুঁড়োর কলের মতো চাকরিটাকে ঝুলিয়ে রাখা হচ্ছে, আকাঙ্ক্ষাটা বাড়ানো হচ্ছে? জানি না, বিশ্বাস করুন রাজনীতির খেলা না বোঝা অত সহজ না, চেষ্টাও করি না আজকাল। শুধু একটা কথা বুঝতে পারছি, জানেন তো, এভাবে চাকরিটা ঝুলিয়ে রাখলে চাকরি প্রার্থীদের আশাটা একটা সময় যদি বারুদে পরিণত হয়, তখন কি হবে? চারপাশে তো বারুদের রমরমা দেখছি। শুনলেন তো ওই টেট উত্তীর্ণরা কি বললেন? সেদিক থেকে আপনি ওই টেট উত্তীর্ণকে বিদ্রোহী বলতে পারেন, আবার হুইসেল ব্লোয়ারও বলতে পারেন। হুইসেল ব্লোয়ার যারা সতর্ক বার্তা দেন। এ রাজ্যেও যে যুব সমাজের মধ্যে ওই শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের মতো বিদ্রোহের আগুন রয়েছে, কোনো একটা ইস্যু খুঁজে নিয়ে সেখানে যে বিস্ফোরণ ঘটতে পারে, সেই আগুন যে দাউ দাউ করে জ্বলে উঠতে পারে, একটা বক্তব্য কিন্তু সেটা বুঝিয়ে দিচ্ছে। কিন্তু এই সাইরেন বাজানোর কাজটা অমিত রায় একা করেননি, আরও কেউ কেউ করেছেন, আরও কেউ কেউ আছেন যারা বোঝাচ্ছেন। আমাদের চারপাশে আরও অনেক ছাই চাপা বিদ্রোহের আগুন রয়েছে। তারা দেশে লোক নন, তাদের মধ্যে IPS অফিসারও আছেন। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, না ওই সর্বক্ষণ যার মুখে বিদ্রোহের খই ফোটে সেই হুমায়ুন কবির এই হুমায়ুন কবির নন। ওই মুর্শিদাবাদের ভরতপুরের হুমায়ুন কবির ইনি নন। ওই বললাম ইনি IPS হুমায়ুন কবির, ডেবরার বিধায়ক। ডেবরার তৃণমূল কংগ্রেস বিধায়ক আজ ফেসবুকে যা লিখেছেন তাতে মনে হচ্ছে যে
ইতিউতি বিভিন্ন জায়গায় কিন্তু বিপ্লবের ওই যে কটা সলতে পড়ে আছে সেগুলোকে এক সুতোয় বেঁধে তিনি একটা বিস্ফোরণ ঘটাতে চাইছেন। অন্তত বুড়িমার চকলেট বোমের মতো আওয়াজ করে ফাটলেও একটা যে কিছু ফাটুক চারপাশে, একটা অচলায়তন যে কোথাও গিয়ে চূর্ণ বিচূর্ণ হোক, সেটা কিন্তু হুমায়ুন কবির চাইছেন। তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই এটা পরিষ্কার। আর মুশকিল হচ্ছে দিনের শেষে তো তিনি তৃণমূল বিধায়ক, শাসক দলের বিধায়ক, তাই তিনি যেটা বলছেন সেটা মুচকি এসে মুখ ঘুরিয়ে চলে তো যেতে পারছি না। তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির ফেসবুকে লিখেছেন, কবে যে আমাদের দেশের তানাশাহাদের একই হাল হবে, দুর্নীতির শিরোমণিদের মুখোশ আর ফাইল খুলে যাবে, আর কবে আর কবে। আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন? হুমায়ুন কবির কি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন, নাকি পরোক্ষভাবে রাজ্যের শাসকদের দিকেও তীর ছুঁড়েছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। যখন কলকাতার বাসে পকেটমার ধরা পড়ে, পকেটমারকে বাঁচানোর জন্য পকেটমারের বন্ধুরাই চোর চোর মার মার করতে করতে ওকে নিয়ে পালিয়ে যায়। তো তৃণমূল কংগ্রেসের বিধায়কের আগে সেই জন্য দুর্নীতি নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে, গণ অভ্যুত্থান নিয়ে। দুর্নীতির জন্য যদি গণ অভ্যুত্থান কোথায় হতে হয়, তা পশ্চিমবঙ্গে হবে। পলিটিক্যাল কোনো ইঙ্গিত করলেন, কিন্তু এটা কি উনি দিল্লি রাজ্য দু জায়গাতে ইঙ্গিত করলেন? তৃণমূল অবশ্য হুমায়ুন কবিরের বক্তব্যকে ব্যক্তিগত বললেও প্রতিবেশী দেশের পরিস্থিতি থেকে বার্তা নেওয়ার কথা বলছে। যদি নাগরিককে ডিভোটার করা হয়, সেখানে যদি এসআইআর এর নাম করে ভোটার লিস্ট থেকে জেনুইন মানুষকে বাদ দেওয়া হয়, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব সুখকর হয় না। আমাদের কিন্তু আবারও বলছি, আমাদের কিন্তু সেই পরিস্থিতিগুলোর থেকে আমাদের সচেতন হওয়া প্রয়োজন, আমাদের বার্তা গ্রহণ করা প্রয়োজন। হুমায়ুন যে যাই বলুন, প্রশ্ন উঠছে, চারপাশে সব দেখে শুনে কি হুমায়ুন কবিরের নত্যসত্ত্ব জ্ঞান লোপ পেল? দ্বিতীয় পোস্টে তৃণমূল বিধায়ক আত্মপক্ষ সমর্থন করে লিখেছেন, অহিংস উপায়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে তিনি। উপায় যাই হোক না কেন, অভ্যুত্থানের স্বপ্ন ফেরিটা যে তিনি শুরু করেছেন, এটা তো বোঝা যাচ্ছে। প্রথমে লিখেছিলেন, তারপরে ব্যাখ্যা করেছেন, মানে দুটো পোস্টে হুমায়ুন কবির বুঝিয়েছেন দুর্নীতি, অপশাসন এগুলো আছে এক, আর এগুলোর থেকে আমাদের মুক্তি দরকার দুই। মানে এই বিষয়গুলো আমাদের মধ্যেও আছে, তার মানে আমরাও এগুলোর থেকে মুক্তি চাই। এবং সব থেকে বড় কথা, ওই তিলোত্তমার মৃত্যুর পর, ওই ধর্ষণ খুনের পর বিচার চেয়ে যে শব্দবন্ধটা সব থেকে লোকের মুখে মুখে ঘুরেছিল, সেই একই শব্দবন্ধ তো তার মুখেও। অবাক লাগছে, আর কবে? শাসক দলের একজন বিধায়কের মুখে। ভেতরে ভেতরে কি তাহলে অনেকটা নড়ে গেছে? দেখুন, তিনি এইসব দুর্নীতি টুর্নীতির থেকে মুক্তির আন্দোলনটা ঘর থেকে শুরু করবেন কিনা সেটা স্পষ্ট করেননি। এই জন্যই তো যত গণ্ডগোল, একটা হাতির মতো ছেড়ে দিয়েছেন। ফলে ওই দেখলেন বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন নিজের মতো করে হাতি দেখাচ্ছে আপনাকে আমাকে, মানে সাধারণ মানুষকে। কেউ সুর দেখাচ্ছেন, কেউ লেজ দেখাচ্ছেন। যারা লেজ দেখাচ্ছেন এই বামেদের মতো, তারা ভাবছেন ল্যাজটাকে ভালো করে মুচড়ে দিলে হাতি পাগলা হয়ে ছুটলে দিক বিদিক হয়ে শূন্য হয়ে ছুটবে। ফলে সেটা রাজ্যের মধ্যে যেরকম তোলপাড় হবে, কেন্দ্রেও তোলপাড় হবে। আবার শাসক দলের পক্ষে অরূপ চক্রবর্তী, তিনি সুর এমনভাবে দেখাচ্ছেন যাতে সুরটা বেঁকিয়ে ওই দিল্লির দিকে নির্দেশ করা যায়। রাজনীতিকদের কাজই, আর রাজনীতিকদের কাজ এই ধোঁয়াশা তৈরিও বটে, একটা প্রশ্ন তুলে দেওয়া মাঝে মধ্যে। সেটা রাজনীতিক হিসেবেই হুমায়ুন কবির হয়তো করেছেন। দেখুন, এমনিতে লোকজন কিন্তু একটা কথা বলছে, এটা কিন্তু ঘটনা, এটা আলাদা করে নতুন করে কারুর বলার দরকার পড়ে না। এটা আপনি জানি, বলি না, কিন্তু জানি যে এ রাজ্যে দুর্নীতির মোটামুটি ডিপার্টমেন্টাল স্টোর যে খোলা হয়েছিল, এত রকম দুর্নীতির উদাহরণ রয়েছে, এটা মানে তুলনাহীন আর কি। তাই তৃণমূলের বিধায়ক হয়তো চ্যারিটি বিগিনস অ্যাট হোমের কথা বলেছেন। তিনি কি ডেফিনেটলি বলতে চেয়েছেন সেটা তিনিই জানেন। আমরা জানি রাজনীতিক তো পরিষ্কার করবেন না, হ্যাঁ। ফলে তিনি এও হয় ও হয় এরকম একটা জায়গায় রাখবেন, একটু দ্বন্দ্ব রাখবেন লোকের ওপর, এসকেপ রুটও হয়তো রাখবেন, যাতে যদি রাজ্য ধরে তাহলে কেন্দ্রকে দেখাবেন, কেন্দ্র ধরলে রাজ্যকে দেখাবেন। সে যাই হোক,
তিনি একটা প্রজন্মকে ওলট পালট করে দেওয়ার মতো কথা বলেছেন। আমরা শুধু এইটাই ধরছি। প্রত্যেকটা প্রজন্মেরই তো কিছু না কিছু একটা নির্দিষ্ট ব্যাপার থাকে, একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকে। এই যেমন ধরুন দাদুর বয়সী যারা, তাদের মুখে স্বাধীনতা আন্দোলনের কথা শুনতে পাবেন, দেশ স্বাধীন হচ্ছে, মারাত্মক সব অভিজ্ঞতা। বাবা কাকারা তারা হয়তো নকশাল আমল, এমার্জেন্সি এইসব কথা বলবেন। আর এখন যেমন যারা মাঝবয়সী, তাদের কাছে ডিফাইনিং ব্যাপার হলো দুটো। এক, পশ্চিমবঙ্গে শিল্প আসবে, কলকারখানা হবে, প্রচুর বেকার ছেলে মেয়ে চাকরি পাবে। আর দুই, কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পুরো মেট্রোয় জুড়ে যাবে। এবার এই দ্বিতীয়টার কথা একটু আগে বলে নিই। মেট্রো দিয়ে শহর জোড়ার কাজ তাও নয় করে অনেকটা এগিয়েছে, কিন্তু যাই বলুন, ওই রুবির থেকে এয়ারপোর্ট আর বেহালা থেকে বিভাগের ওই মেট্রো রুটটা শুধু আটকে আছে। এর মধ্যে বেহালা বিভাগের কাজটা চলছে, আর হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। ফলে রুবি আর এয়ারপোর্টের মধ্যে যে জটটা ছিল ওই চিংড়িহাটার ওখানটায়, সেটা মোটামুটি কাটতে চলেছে। কিন্তু প্রথমটা শিল্প না, সেটার কোনো ডেফিনিট উত্তর এখনও নেই। আমরা আজও বিশ্বাস করি শিল্প আসবে, আমরা আজও বিশ্বাস করি মানুষজন চাকরি পাবে। আর আজকেও আমরা আজও বলি কার তাতে কি, আমরা যদি এই আধারেও স্বপ্ন দেখি। দেখুন, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, ঠিক সেরকম শিল্প আসুক না আসুক, 17ই সেপ্টেম্বর শিল্পের দেবতা যে আসবেন তাতে কোনো সন্দেহ নেই। 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, এটা একদম ফিক্স থাকে, জানেন তো। মোটামুটি খুব রেয়ার অকেশনে একবার দুবার অন্যরকম দেখেছি। এবার রাজ্য সরকার ঠিক করেছে এবার এই বিশ্বকর্মা পুজোয়ও পুরোপুরি ছুটি দেবে, মানে সারাদিন সরকারি দপ্তর বন্ধ থাকবে আর কি। আর দেখুন, এই ছুটি দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারের মতো উদার আর কেউ নয়। মানে যদি ডিএটা দেওয়ার ক্ষেত্রে কৃপণতা থেকেও থাকে, ছুটি দেওয়ার বেলায় কেউ একদম উদার মনস্ক, মনটা হাট খোলা। ওই জন্যই তো সরকারি কর্মচারীরা বলেন যে এই উদারতা যদি একটু ডিএর ক্ষেত্রে দেখাতেন, অথবা ডিএটা দেন না বলে এই ছুটি দিয়ে হয়তো ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করেন। এদের মধ্যে না একটু কৃতজ্ঞতার অভাব আছে, জানেন তো। কিছু তো পাচ্ছেন, নাকের বদলে নড়ুন পাচ্ছেন, একটু খুশি থাকুন না। ছুটি তো পাচ্ছেন, হাতে গরম ছুটি, তা না। আর লোকজনও বলিহারি, মজা টজা পেয়ে কেউ বলছেন রাজ্যে শিল্প নেই কিন্তু ছুটি আছে। আবার কেউ বলছেন ওদিন তো বিশ্বকর্মা পুজো শুধু নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মদিন। রাজ্য সরকার কি নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করছে? দেখুন, এই সমস্ত কথার কোনো মানে হয়? এইসব দেখে মনে হচ্ছে না যে আমাদের শিল্প থাক না থাক, শিক্ষা চুরি হয়ে যাক, চাকরি চুরি হয়ে যাক, আমাদের রসবোধটা এখনও কেউ কেড়ে নিতে পারেনি। ওটা যেমনকার ছিল তেমনই আছে। অনেক কঠিন পরিস্থিতিতেও আমরা হাসতে পারি। আমি বললাম কার তাতে কি, আমরা যদি এই আধারেও স্বপ্ন দেখি। তাই একটা ছুটি ঘোষণা নিয়েও হাসাহাসি হচ্ছে, ভাগ্যিস হচ্ছে, নাহলে পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা সরকারি স্কুল কিনে নিয়েছেন শুনে হুমায়ুন কবির হয়তো তৃতীয় পোস্টটা চট করে ফেলতেন, হয়তো বলেই দিতেন নৈতিকতার আন্দোলনটা ঘর থেকেই শুরু হোক। সাল 2005 মঙ্গলকোটের কুড়ুম্ব গ্রামের গোপেশ্বর গড়াই জমি দান করলেন। গোপেশ্বরের জমিতে মাথা তুলল স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র, যে স্কুল 2021 সালে বন্ধ হয়ে যায়। তারপর যার জমি সেই গোপেশ্বর নিলেন স্কুলের দখল। গোপেশ্বরের দাবি আইন মেনেই তিনি স্কুল আর স্কুলের জমি পুনর্দখল করেছেন। এই জায়গাটা আমি দান করেছিলাম শিশু সরকারকে। এই বিল্ডিংটা তখন সরকার করেছিল। এই সরকারি বিল্ডিং এইভাবে বিক্রি করতে পারেন না? সেটা আমি জানি না, করতে পারবো কিনা পারি না, জানি না সেটা। তিনি স্কুলের জন্য জমি দিয়েছিলেন, স্কুল বন্ধ হওয়ায় এটা আমার বলে আবার তা দখল করেছেন। মুশকিল হচ্ছে স্কুলের জন্য জমি তো নিয়েছিল সরকার, সরকার কি স্কুল আর স্কুলের জমি নিতে বলেছে? ভিডিও অনামিত্র সোম ক্যামেরার সামনে বক্তব্য না রাখলেও পরিষ্কার বলে দিয়েছেন সরকারি জমি, সরকারের জায়গা, সরকারি স্কুল সরকারের অনুমতি ছাড়া দখল করা যায় না। বিক্রি করা তার মানে দূরের প্রশ্ন হচ্ছে তাহলে কি করে গোপেশ্বর গড়াই স্কুল বিল্ডিং সহ জমি বিক্রি করতে শুরু করলেন? তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি কি করে স্কুল কিনে নিলেন? দলিল বলছে স্কুল বিল্ডিংটা 3 লক্ষ টাকায় কিনেছেন তৃণমূলের বুথ সভাপতি মানিক কুণ্ডু। যে জায়গাটা আমাদের সরকারি স্কুল ছিল
ওই স্কুলটা বন্ধ হয়ে যাওয়াতে ওই বিল্ডিংয়ে যে মালিক ছিল প্রফেসর গরাজ, ও প্লট করে বাড়িটা বিক্রি করে দিচ্ছিল। তার জন্যে আমরা ওই জায়গাটা আটকে রেখে দিয়েছি, যাতে পরবর্তীকালে আমরা সরকারি কোনো প্রজেক্ট করতে পারি, প্রাইমারি স্কুল হোক বা ICDS বা কোনো অন্য কিছু যদি আমরা সরকারি কোনো সংস্থা করতে পারি, তার জন্য আমরা ওই বিল্ডিংটা আটকে রেখে দিয়েছি। আমার নামে নিজের নামে রেকর্ড করা আছে, যেহেতু স্কুলের নামে রেকর্ড ছিল না, সেই তো বিক্রি করে দিচ্ছি। আমরা রেকর্ড যদি না করি তাহলে স্কুলটা অন্যজনকে বিক্রি করে দেবে, সেই যে এটা আমার নামে অ্যাকাউন্ট করে রেখে দিয়েছি। তাহলে হিসাব মতন তো আপনাকে বিক্রি করে দেওয়া হবে। হ্যাঁ, হিসাব এখন বিক্রি করে দিয়েছে, কিন্তু আমি স্কুলটা দান করব। ব্যাপারটা গোলমেলে বুঝতে পেরেই কি বুথ সভাপতি বলছেন তিনি সরকারি স্কুল আপাতত নিজের জিম্মায় রাখছেন, স্কুল চালু হলে ফের জায়গা জমি সরকারকে ফেরত দেবেন। গোলমাল তো একটা হবেই। অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শনে গিয়েছিলেন বিডিও, অর্থাৎ সরকারি স্তরে স্কুলের জায়গা জমি বিক্রি হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে। তৃণমূল নেতা কি নিজেকে সরকারি খাজাঞ্চি বলে প্রমাণ করতে পারবেন? স্কুল বন্ধ হোক এবং সেটাকে ব্যবসায় পরিণত করা হোক, এটা যে সরকারের মনোভাব। আর তৃণমূলের নেতা কাতোয়াকে ওত পেতে আছেন, স্কুল বন্ধ হলে জমিটা কিনে নেবে। সব পারে, ওখানকার বিধায়ক তো সব গোটা কাটোয়াটাই বিক্রি করে দিচ্ছে। খোঁজ নিন ভালো করে, অনেক জায়গা বিক্রি করেছে। এবার ভুল করে আবার রক্ষক কি ভক্ষক এই সমস্ত তাহলে ভেবে বসবেন না। এ আসলে শাসকের তরফে শিক্ষার একরকম নিরাপত্তা প্রদান, বুঝলেন তো? মানে স্কুল শিক্ষার ছবিটা বিরাট নিরাপদ এখন, এটা বুঝতে পারছি। আর সেখানে যখন এত নিরাপত্তা আছে, উচ্চশিক্ষাই বা পিছিয়ে থাকবে কেন? ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এবারে এক কড়া নিরাপত্তার সাক্ষী রইল এই বর্ধমানের বিশ্ববিদ্যালয়। রীতিমতো বাউন্সার সঙ্গে নিয়ে কাজে যোগ দিতে এলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার। খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই এরকম অভিযোগ তুললেন। অভিযুক্ত সুজিত চৌধুরীর নাম আগেই কিন্তু জড়িয়ে আছে দুর্নীতি মামলায়, কিন্তু এবং অবসরও হয়ে গেছে। কিন্তু অবসরের বেশ কয়েক মাস পর সেই সুজিত বাবুই আবার আমি এসেছি ফিরিয়া বলে ওই চেয়ারের দখল নিতে ফিরে এসছেন। এবার ভেবে দেখুন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত অবসর নিয়ে ফেলেছেন, অথচ সেই রেজিস্ট্রারকেই এক্সটেনশনে ফেরানো হচ্ছে বিশ্ববিদ্যালয়। মানে বুঝতে পারছেন, জয় সরকার বলে দিয়েছে দাগিদেরও পাশে আছে, তার মানে আর এই ক্ষেত্রে তো তার বিরুদ্ধে মামলা চলছে, সে তো প্রমাণিত নয়। সুতরাং সরকারের সমস্ত ব্যাপার একদম নীতিনিষ্ঠ। এই জন্যই হয়তো সরকারি চাকরি সম্পর্কে সচরাচর বলা হয় যে এই চাকরিটা পাওয়া কঠিন, কিন্তু যাওয়াটা আরও কঠিন। যদিও এ রাজ্যে এসএসসির প্যানেলে ওই 26,000-এর চাকরি যেভাবে এক ধাক্কায় বাতিল হয়ে গেল, তাতে সেই মিথটা ধাক্কা খেয়েছিল। এবার আরেকটা মিথও ধাক্কা খাচ্ছে। সুতরাং সরকারি চাকরি যারা করেন তারা একটু সাবধানে থাকবেন আর কি। তবে সেটা বাংলায় না, হিমাচল প্রদেশে স্থায়ী সরকারি চাকরির ক্ষেত্রে কখনো যে মাইনে কমে যায় এটা দেখেছেন। বাজার দর বাড়ার সঙ্গে সঙ্গে যারা মহার্ঘ ভাতা পান তাদের বেতন কমে যাওয়াটা একটা অসম্ভব ঘটনা, কিন্তু সেটাই হয়েছে হিমাচলে। যাবতীয় নজির ভেঙে সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে কোপ পড়তে চলেছে। একটা নির্দেশিকায় বেতন বেড়েছিল, আর একটা নির্দেশিকায় সেই বেতন খারিজ করে দেওয়া হয়েছে। ফলে এক ধাক্কায় সরকারি কর্মীদের বেতন কমে যাবে। সুতরাং বুঝতে পারছেন, এই পৃথিবীতে কোনো কিছুই কনস্ট্যান্ট না, সদা পরিবর্তনশীল। এই পৃথিবীতে পরিবর্তনটাই একমাত্র নিয়ম সবার জন্য। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।